হ্যালো ডিয়ার, আজকের ক্লাসে আমরা ধাতু ও ক্রিয়াপদ যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেই চ্যাপ্টারে আরো কিছুটা অংশ পড়ব। তো সেই প্রসঙ্গে আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই একবার যে এর আগে অলরেডি আমি ধাতু ও ক্রিয়াপদের দুটো ক্লাস তোমাদের নিয়েছি এবং সেখানে ফার্স্ট ক্লাসে আমি ধাতু কি বা কাকে বলে এবং ধাতুকে প্রধান কয় ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে বলেছিলাম। যে ধাতু হলো ক্রিয়াপদের, বাক্যের মধ্যে যে ক্রিয়াপদটা থাকে সেই ক্রিয়াপদের মূল অংশটা, সেটাই হচ্ছে বা প্রধান অংশটুকুকে আমরা ধাতু বলে থাকি। এবং ধাতুকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে মৌলিক ধাতু এবং দুই হচ্ছে সাধিত ধাতু। এটা আমি তোমাদের ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলাম, আমি জাস্ট একটু মনে করিয়ে দিলাম আজকে। এবং তারপরে যে সেকেন্ড ক্লাসটা নিয়েছিলাম আমি এই চ্যাপ্টারের ওপর, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে মৌলিক ধাতুকে কয় ভাগে ভাগ করা যায়। তো মৌলিক ধাতুকে 3 ভাগে ভাগ করা যায়, সেটা তোমরা জেনেছো। এবং সেই 3টি ভাগের নাম হচ্ছে তৎসম মৌলিক ধাতু, তদ্ভব মৌলিক ধাতু এবং খাঁটি বাংলা মৌলিক ধাতু। তো জাস্ট আমি একটু মনে করিয়ে দিচ্ছি যে তৎসম মৌলিক ধাতু মানে যেই সমস্ত ধাতুগুলো সরাসরি সংস্কৃত ভাষাতে যা ছিল সেটাই যখন বাংলাতে একদম সরাসরিভাবে চলে এসেছে তখন সেটাকে আমরা তৎসম বলছিলাম। এবং তদ্ভব সেটা বলি, তাকেই বলি আমরা, যেটা সংস্কৃত থেকে কিছুটা চেঞ্জ হয়ে প্রাকৃত বা অপভ্রংশ ভাষাতে এসেছিল এবং সেই প্রাকৃত বা অপভ্রংশ ভাষা থেকে চেঞ্জের মাধ্যমে যখন বাংলা ভাষাতে এসেছে তখন সেটাকে আমরা তদ্ভব মৌলিক ধাতু বলছি। আর যেটা খাঁটি বাংলা মৌলিক ধাতু সেটা হচ্ছে, এটা একেবারে বাংলা শব্দ, কারণ এটা কিন্তু কোনো সংস্কৃত বা অন্য কোনো তদ্ভব শব্দ থেকে বাংলাতে আসেনি, এটা বাংলাতেই এর উদ্ভব হয়েছে এবং বাংলা শব্দ এগুলো। তো এই গেল মৌলিক ধাতুর 3টে ভাগ, যেটা এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম। এবং আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধাতুর যে মূল অংশ বলেছিলাম দুটো, মৌলিক ধাতু এবং সাধিত ধাতু। তো মৌলিক ধাতুর চ্যাপ্টারটা আমি অলরেডি বলে দিয়েছি, মৌলিক ধাতু কি এবং কয় ভাগে ভাগ করা যায়। তো আজকে আমরা সাধিত ধাতু শিখব। সাধিত ধাতু কোনগুলোকে বলবো সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তো দেখো, সাধিত ধাতু মানে হচ্ছে যে ধাতু ভাঙলে মৌলিক ধাতু ও প্রত্যয় পাওয়া যায় তাকে বলা হয় সাধিত ধাতু। আমার মনে হয় এর আগের ক্লাসে মানে সেকেন্ড ক্লাসে আমি তোমাদের এই সংজ্ঞাটা একবার বলে দিয়েছিলাম, তবুও আজকে আমি আরেকবার বলে দিচ্ছি যে সাধিত ধাতু ইকুয়াল টু হচ্ছে যে ধাতু ভাঙলে, মানে আমি জাস্ট এক্সাম্পল তোমাকে বলছি, ধরো একটা বাক্যে ক্রিয়াপদ আছে বা সেন্টেন্সে, তো সেই ক্রিয়াপদের মূল অংশটাকেই তো ধাতু বলি আমরা। তো সেই ক্রিয়াপদের মূল অংশটা তুমি পেয়ে গেলে, ধাতু পেয়ে গেলে, এবং সেই ধাতুটাকে যদি আমরা ভাঙতে পারি তার মানে সেখানে ভেঙে আমরা আবার দুটো অংশ পাবো, এক হচ্ছে মৌলিক ধাতু এবং আরেক হচ্ছে প্রত্যয়। এই দুটো যুক্ত হয়ে ধাতুটা তৈরি হয়েছে। তো সেই সমস্ত ধাতুকেই আমরা সাধিত ধাতু বলবো। প্রত্যয় পাওয়া যায় তাকেই সাধিত ধাতু বলে। তার মানে দেখো, মৌলিক ধাতু পড়তে গিয়ে তোমরা দেখেছিলে যে মৌলিক ধাতু ভাঙলে কিন্তু প্রত্যয় পাওয়া যায় না, সেটা শুধুমাত্র ধাতু, এবং সেই ধাতু হচ্ছে
বিশ্লেষণ করা যায় না সেই সমস্ত ধাতুকে মৌলিক ধাতু বলে। কিন্তু সাধিত ধাতুকে কিন্তু বিশ্লেষণ করা যায় এবং বিশ্লেষণের ফলে কিন্তু দুটো অংশ পাওয়া যায়। একটা হচ্ছে মৌলিক ধাতু, মানে যাকে আর ভাঙা যায় না, এবং তার সাথে থাকে প্রত্যয়, এই দুটো যুক্ত হয়ে কিন্তু সাধিত ধাতু তৈরি হয়। অ্যাজ এ এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই, ধরো কড়া। কড়াটা হচ্ছে সাধিত ধাতু। এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো কর যোগ আ, কড়া। তাহলে তোমরা বুঝতে পারছো যে এটাকে আমরা কেন সাধিত ধাতু বলছি, কারণ কর, এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম কর কিন্তু হচ্ছে তৎসম মৌলিক ধাতু, মানে একে কিন্তু আর ভাঙা যায় না, এবং তার সাথে দেখো আ প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে কড়া শব্দটা এসেছে, তাই এই কড়াটাকে কিন্তু আমরা সাধিত ধাতু বলছি। এরপরে চলো আমরা যাই সাধিত ধাতু কয় প্রকার। সাধিত ধাতু 5 প্রকার। এক নাম্বার হচ্ছে নাম ধাতু, দুই নাম্বার হচ্ছে প্রযোজক ধাতু, তিন নাম্বার হচ্ছে যৌগিক ধাতু, চার নাম্বার হচ্ছে সংযোগমূলক ধাতু। এখানে আটলো না, আমি পরের লাইনে লিখছি। এবং 5 নাম্বার হচ্ছে ধনাত্মক। তাহলে এই গেল সাধিত ধাতুর প্রকারভেদ। তো সাধিত ধাতুকে আমরা 5টে ভাগে ভাগ করলাম: নাম ধাতু, প্রযোজক ধাতু, যৌগিক ধাতু, সংযোগমূলক ধাতু, ধনাত্মক ধাতু। তোমরা যেটা করবে, এই যে ধাতুগুলোকে কয় ভাগে ভাগ করা হচ্ছে, মানে প্রধানত মুখস্থ রাখবে যে ধাতু কয় প্রকার, 2 প্রকার, মৌলিক আর সাধিত। এবার মৌলিক ধাতুকে কয় প্রকারে ভাগ করা যায় এবং কি কি, এবং সাধিত ধাতু কাকে বলে এবং কয় প্রকারে ভাগ করা যায়, এইগুলো কিন্তু তোমরা একটু মুখস্থ রাখবে, কারণ এগুলো শর্ট কোশ্চেনে কিন্তু আসতে পারে। তো এই যে 5 প্রকার ধাতু আমরা পেলাম, যেটা হচ্ছে সাধিত ধাতু, তার মানে বুঝতেই পারছো যে এই ধাতুর সাথে কিন্তু প্রত্যয় যুক্ত হয়েছে, মানে এই ধাতুকে বিশ্লেষণ করা যায়। তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 5টে যে ভাগ পেলাম, এই 5টে ভাগ এক এক করে জানবো, যে নাম ধাতু কাকে বলছে, প্রযোজক ধাতু কাকে বলছে, এইগুলো। তো চলো প্রথমেই আমরা নাম ধাতুতে যাই। এর আমি সংজ্ঞাটা জাস্ট সংক্ষেপে দিয়ে দিচ্ছি, যে বিশেষ্য ও বিশেষণ
যে ধাতু তৈরি হয় আমি কি বলেছি দেখো সংজ্ঞাতে, যে এর আগে আমি তোমাদেরকে বললাম যে সাধিত ধাতু কাকে বলছি আমরা। তো সাধিত ধাতু মানে বলেছিলাম যে মৌলিক ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হবে। এবার যে মৌলিক ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হবে আমি বলেছি ঠিকই, কিন্তু দেখো মৌলিক ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হচ্ছে এ কথা ঠিক, কিন্তু এই যে মৌলিক ধাতু প্লাস প্রত্যয় বলছে, এই মৌলিক ধাতুটা হতে হবে বিশেষ্য ও বিশেষণ পদ। মানে ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, মানে যার সাথে প্রত্যয় যুক্ত হয়ে ধাতু তৈরি হচ্ছে সেটা বিশেষ্য বা বিশেষণ পদ হতে হবে। বিশেষ্য মানে কোনো কিছু নাম বোঝাবে, আর বিশেষণ মানে বুঝতেই পারছো, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, আয়তন, উচ্চতা, অবস্থা, এই সমস্ত যার মাধ্যমে বোঝানো হয় সেটা হচ্ছে বিশেষণ, বা সেই ওয়ার্ডটাকে আমরা বিশেষণ পদ বলি। তো সেই বিশেষ্য নামবাচক মানে নাম বোঝাচ্ছে এরকম কোনো পদ, বা বিশেষণ পদ অবস্থা বা দোষ, গুণ এগুলো বোঝাচ্ছে সেই সমস্ত পদ বিশেষ্য বা বিশেষণ পদের সাথে প্রত্যয় যুক্ত হবে, এবং তার ফলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে নাম ধাতু। ধরো আমি যদি বলি ফোড়াটা বিষিয়ে উঠেছে। এই যে এই বিষিয়ে শব্দটা, এই শব্দটা যদি আমরা ভাঙি, যেহেতু আগের পেজে আটলো না এই জন্য আমি পরের পেজে গেলাম। তো দেখো বিষিয়ে শব্দটা, বিষিয়ে শব্দটা অ্যাকচুয়াল হচ্ছে, বিষিয়েটাকে যদি আমরা ভাঙি তাহলে এই শব্দটা একদম প্রথম থেকে আমি দেখাচ্ছি যে কি করে এসেছে। ধরো বিষ, বিষ মূল হচ্ছে, বিষটা হচ্ছে বিশেষ্য পদ। ওকে, বিষ, বিষ মানে কি? একটা কীটনাশক, যেটা খেলে মানুষের ক্ষতি হয় বা কোনো প্রাণীর ক্ষতি হয়, মারা যায়, বিষাক্ত জিনিস। তো বিষ শব্দটা হচ্ছে বিশেষ্য পদ প্লাস আ, ঠিক আছে? তো বিষ এটা হচ্ছে বিশেষ্য পদ, এবং আ হচ্ছে প্রত্যয়। তো দেখো এখানে বিশেষ্য পদের সাথে প্রত্যয় যুক্ত হয়েছে, যেটা সংজ্ঞাতে বলা হয়েছিল যে বিশেষ্য ও বিশেষণ পদের সঙ্গে প্রত্যয় যোগ করে যে ধাতু তৈরি হয়। তার মানে এই যে বিশা কথাটা এলো, এই বিশা কথাটা হচ্ছে ধাতু, ঠিক আছে? এটা কি ধাতু? এটা হচ্ছে সাধিত ধাতু। সাধিত ধাতুর মধ্যে কোন পর্যায়? না তো হচ্ছে নাম ধাতুর পর্যায়। সাধিত ধাতুর নাম পর্যায়। সাধিত ধাতু মানে বলেছিলাম যে মৌলিক ধাতুর সাথে যুক্ত হবে প্রত্যয়, এবং সেই সাধিত ধাতু পড়তে ডিটেলসে পড়তে গিয়ে আমরা জানলাম নাম ধাতু। নাম ধাতুতে কি বলতো, যে বিশেষ্য বা বিশেষণ পদের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় দিয়ে যে ধাতু তৈরি হয় তাকে বলা হয় নাম ধাতু। এই যে বিশা কথাটা, তার মানে দেখো বিশেষ্য পদের সাথে, বিশ তো বিশেষ্য পদ, বিশেষ্য পদের সাথে আ প্রত্যয় যুক্ত হলো, দিয়ে বিশা এলো, এবং এরপরে যেটা হলো এই যে বিষীয় শব্দটা এলো, সেখানে হয়ে যাচ্ছে
বিশা তো পেলাম, বিশার সাথে ইয়ে প্রত্যয় যুক্ত হয়েছে, এবং এর ফলেই কিন্তু বিষিয়ে কথাটা এসেছে। তাহলে দেখো এখানে তুমি ভাবছো যে এটা আবার তুমি হয়তো সন্ধির ক্ষেত্রে চলে যাবে যে বিশা প্লাস ইয়ে হলো, তাহলে বিষায়ে হবে, বিষিয়ে কেন হলো। অ্যাকচুয়ালি কথাটা এটা কিন্তু দেখো, বিশা শেষে আ আছে এবং ইয়ে শেষে প্রথমে ই আছে, তো আয়ের সাথে যদি ই যুক্ত হয় তাহলে এটা কি সন্ধির নিয়মে পড়েছিলে? এটা কিন্তু সন্ধির নিয়মে পড়োনি এই নিয়মটা, কারণ সন্ধির নিয়মে পড়েছিলে হর্ষই দীর্ঘ এর সাথে যদি হর্ষই দীর্ঘ যুক্ত হয় তবেই হর্ষি বা সেই স্থানে দীর্ঘি হয়। তো হর্ষি এটা যে হয়েছে এটা কিন্তু নিয়মের মধ্যে পড়োনি, তার মানে যে নিয়মের বাইরে গিয়ে হয়েছে। সেক্ষেত্রে এটাকে বলা যেতে পারে নিপাতনে সিদ্ধ সরস সন্ধি বলা যেতে পারে। তো সেই হিসাবে এটা বিষিয়ে হয়েছে। বিষিয়ে এখন কেন বললাম আমি এটা, কারণ তোমাদের বিষাযুক্ত ইয়ে দেখে বিষায়ে মনে হতে পারে, কিন্তু এটা না, অ্যাকচুয়ালি বিষায়ে কথাটা হয় না, কথাটা হয় বিষিয়ে। তো সেই জন্য আমি বিষিয়ে লিখেছি। তো সেটা নিপাতনে সিদ্ধ সরসন্ধি নিয়মে হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছ আমি যেটা মেন এখানে বোঝাতে চাইছি সেটা হচ্ছে দেখো সংজ্ঞাতে কি বলেছিল, নাম ধাতু কোনগুলোকে বলবো, যেটা হচ্ছে বিশেষ্য ও বিশেষণ পদের সঙ্গে প্রত্যয় যোগ করে যে ধাতু তৈরি হয়। তাহলে এখানে দেখতেই পাচ্ছ বিষটা হচ্ছে বিশেষ্য পদ এবং তার সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে এবং তার ফলে বিষাটা আমরা পেয়েছি, বিষা ধাতুটা। তো এই কথাটাই কিন্তু সংজ্ঞাতে বলা হয়েছে, প্রত্যয় যোগ করে যে ধাতু তৈরি হয় তাকে বলা হয় নাম ধাতু। তাহলে এখানেও কিন্তু তাই পেলে, বিষাটা কিন্তু হয়ে গেল নাম ধাতু। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। ধরো আর আমি একটা ছোট্ট করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন ধরো সে আমার বইটি হাতিয়েছে। হাতিয়েছে মানে কি, না বলে নিয়ে নিয়েছে এরকম বোঝানো হয়েছে। এই যে হাতিয়েছে, হাতিয়েছেটা অ্যাকচুয়ালি এসেছে হাতা, সরি হাতা না, হাত, হাত যোগ ঠিক আছে, এটা হচ্ছে বিশেষ্য পদ। এই জায়গাটা কোনো বিশেষণ পদও থাকতে পারতো, বিশেষ্য প্লাস আ হচ্ছে প্রত্যয়। এটা আমি প্রত্যয় লিখে দিই তাহলে ভালো বুঝতে পারবে। প্রত্যয় ইকুয়াল টু কিন্তু আমরা হাতা পেয়েছি, মানে এটা হচ্ছে নাম ধাতু। ঠিক আছে, তারপরে হাতার সাথে আবার ইয়েছে যোগ হয়েছে এবং তার ফলে কিন্তু হাতিয়েছে হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে নাম ধাতু কোনটাকে বলছি। সেটা হচ্ছে একটা ক্রিয়াপদের প্রথম মূল অংশটা আমাকে খুঁজতে হচ্ছে এবং মূল অংশটা অবশ্যই ধরো হাতা, মূল অংশটা হচ্ছে হাতা এবং সেটাকে কোথা থেকে এসেছে না, তো হাত বিশেষ্য পদের সাথে আ যুক্ত হয়েছে প্রত্যয় দিয়ে হাতা নাম ধাতুটা আমরা পেয়েছি। তো এই ধাতুর সাথে পরে আবার ইয়েছে ধ্বনিগুচ্ছ যুক্ত হয়েছে এবং তার ফলে হাতিয়েছে ওয়ার্ডটা এসেছে। কিন্তু নাম ধাতুর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে অবশ্যই এটাকে বিশেষ্য বা বিশেষণ পদের সাথে কিন্তু প্রত্যয় যুক্ত হয়ে মূল ধাতুটাকে
আমরা পাবো, বা মূল নাম ধাতুটাকেই আমরা পাচ্ছি, যেটা আমরা এখানে দেখলাম। তো এই গেল নাম ধাতু। এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু কি? মৌলিক ধাতুর সাথে নিচ এটা তোমরা জেনে রাখো, বাংলায় যেটা আমরা আ প্রত্যয় বলছি, আ যুক্ত হয়েছে বলি না, আ যুক্ত হয়েছে মানে আ প্রত্যয় যুক্ত হয়েছে, আ প্রত্যয়টাকে কিন্তু নিচ প্রত্যয়ও বলা হয়, এটা কিন্তু মনে রাখবে। হঠাৎ করে তোমাকে নিচ প্রত্যয় বললে তোমার কাছে অজানা মনে হতে পারে। নিচ প্রত্যয় মানেই হচ্ছে বাংলায় যেটাকে আমরা আ প্রত্যয় বলছি। তাকে প্রযোজক ধাতু বলে। প্রযোজক ধাতুর কিন্তু আরেকটা নাম আছে, যেটা আমি বলে রাখি, এখানে আমি লিখছি না, বইয়ে একটু পড়লে দেখতে পাবে। প্রযোজক ধাতুকে কিন্তু নিযন্ত ধাতুও বলা হয়। নিযন্ত, এই যে এটা স্পেলিং, নিযন্ত, ঠিক আছে? মধ্যাহ্নয় হস্যি বর্গীয় জ দন্তান্বয় তয়, এটা হচ্ছে প্রযোজক ধাতুর আরেকটা নাম। এখানে আমি আর লিখলাম না, প্রয়োজন নেই, তাই মনে রাখবে যেহেতু নিচ লেখা আছে ওই জন্য এটাকে নিযন্ত ধাতু বলা হয়। এটা কিন্তু খুবই ইজি, এখানে বোঝার কোনো কঠিন কিছু নেই। যেটা তোমরা সাধিত ধাতু পড়েছিলে সেটাই কিন্তু এখানে আলটিমেটলি ঘুরে ফিরে যাচ্ছে। সাধিত ধাতুতে পড়েছিলে যে মৌলিক ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু তৈরি হয়, তাহলে মানে এখানেও কিন্তু দেওয়া আছে, দেখো যে মৌলিক ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হচ্ছে, কিন্তু কি প্রত্যয়? অবশ্যই আ প্রত্যয় যুক্ত হবে। আ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু তৈরি হচ্ছে তাকে প্রযোজক ধাতু বলা হচ্ছে। যেমন ধরো উদাহরণ দিই, দেখাচ্ছে, ঠিক আছে? দেখাচ্ছে মানে হচ্ছে দেখ হচ্ছে মৌলিক ধাতু, ঠিক আছে, দিয়ে আ হচ্ছে যুক্ত হচ্ছে, আ হচ্ছে প্রত্যয় বা নিচ প্রত্যয় বলতে পারো এটাকে। বাংলায় আ প্রত্যয় এবং সংস্কৃতে এটাকে নিচ প্রত্যয় বলা হয়। দেখ যোগ আ ইকুয়াল টু দেখা হলো। তাহলে কি পেলে দেখো, মৌলিক ধাতুর সঙ্গে নিচ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু পড়ে, তার মানে দেখা, এই যে এইটা, এটা কি? এটা হচ্ছে প্রযোজক ধাতু। কারণ কি? এটা হচ্ছে মৌলিক ধাতু। মৌলিক ধাতু কোনগুলো? যে ধাতু স্বয়ং সিদ্ধ বা স্বয়ং সম্পূর্ণ, যার সাথে, যাকে ভাঙা যায় না বা যার সাথে অন্য কোনো প্রত্যয় যুক্ত অবস্থায় নেই। তার মানে দেখকে আর ভাঙা যায় না এবং এর সাথে কোনো প্রত্যয় যুক্ত অবস্থায় নেই। দেখা, এই ধাতুটা, এটা হচ্ছে প্রযোজক ধাতু, এর সাথে প্রত্যয় যুক্ত আছে। কোথায়? না তো দেখ মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে দেখা এসছে, তো দেখাটার সাথে প্রত্যয় যুক্ত আছে, কিন্তু দেখের সাথে কিন্তু প্রত্যয় যুক্ত নেই। দেখকে আর ভাঙা যায় না, দেখ কিন্তু একাই স্বয়ং সম্পূর্ণ। এবং তারপরে যেটা হয়েছে, অবভিয়াসলি দেখা, দেখার সাথে ছয় ছয় একার যুক্ত হয়েছে, দিয়ে আমরা দেখাচ্ছে ওয়ার্ডটা পেয়েছি বা ক্রিয়াপদটা পেয়েছি, ঠিক আছে? তো এটাকে প্রযোজক ধাতু বলছে। প্রযোজক ধাতুটা তাহলে খুবই ইজি। যেটা আমরা সাধিত ধাতুর সংজ্ঞাতে পড়েছিলাম যে মৌলিক ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু তৈরি হয় তাকেই
সাধিত ধাতু বলে, এখানেও তাই দেখছি। মৌলিক ধাতু দেখ এর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে অবশ্যই সেটাকে আ প্রত্যয়ই হতে হবে বা নিচ প্রত্যয়ই হতে হবে, দিয়ে যে ধাতু তৈরি হয় যোগ হয়ে দেখা তৈরি হলো, দেখাটাই হচ্ছে প্রযোজক ধাতু। ঠিক আছে, তাহলে এবার আমরা যাই 3 নম্বরে। 3 নম্বরে আছে যৌগিক ধাতু। এবার যৌগিক ধাতু আমরা কাকে বলবো? সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, ধরো আমি এক্সাম্পল দিই। তার আগে আমি বলি অসমাপিকা ক্রিয়ার সঙ্গে মৌলিক ধাতু। তো মৌলিক ধাতু এতক্ষণে আশা করি তোমরা বুঝে গেছো। মৌলিক ধাতু মানে যে ধাতুকে আর ভাঙা যায় না, যেটা নিজেই নিজের সম্পূর্ণ অবস্থায় রয়েছে, যে ধাতুর সাথে কোনো প্রত্যয় যুক্ত হয়নি, এমনকি যাকে কোনো ভাবে ভাঙাও যায় না, তো সেই সমস্ত ধাতুকে মৌলিক ধাতু বলে। তো দেখো মৌলিক ধাতু তো বুঝলাম, কিন্তু তার আগে কি বলেছে যে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়। তো অসমাপিকা ক্রিয়াটা কি? অসমাপিকা ক্রিয়াটা হচ্ছে এটা এমন একটা ক্রিয়াপদ যার দ্বারা কিন্তু কাজ সম্পূর্ণ হয়েছে এটা বোঝায় না। ঠিক আছে, কাজ সম্পূর্ণ হয়েছে এটা যদি বোঝায় তাহলে সেটাকে সমাপিকা ক্রিয়া বলে, এবং কাজ সম্পূর্ণ হয়নি মানে পূরণ হয়নি সেই সমস্ত ক্রিয়াপদকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন ধরো যদি বলি করিয়া লাভ নাই, করে বলি না কাজ করিয়া লাভ নাই বা কিছু, এই যে করিয়া লাভ নাই, বা যদি বলি বলিয়া লাভ নাই, এই যে করিয়া বলিয়া বা করে বলে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কারণ এর মাধ্যমে কিন্তু মূল বক্তব্যটা প্রকাশ পাচ্ছে না, সেই জন্য এটাকে অসমাপিকা ক্রিয়া বলছে। ধরো আমি যদি একটা ইজি আরো আমি তো বোঝানোর জন্য বলছি, যে আমি যদি বলি আমি ভাত খেয়ে যাব, দেখো খেয়ে এটাও একটা ক্রিয়াপদ, যাবোটাও একটা ক্রিয়াপদ। এই যে খেয়ে, দেখো আমি যদি যাবোটুকু না বলতাম, ধরো আমি যাবোটা বলিনি, এটাকে ভুলে যাও, যাবো বলিনি, আমি যদি বলতাম আমি ভাত খেয়ে, খেয়েটা তো ক্রিয়াপদ, কিন্তু দেখো আমি যদি বলি, আমি তোমাকে একটা কথা বলছি যে আমি ভাত খেয়ে যাব, মানে তুমি হয়তো আমাকে কোথাও যেতে বলছো, আমি তোমাকে বললাম যে আমি ভাত খেয়ে যাব, তুমি বুঝে গেলে আমি কি বলতে চাইলাম। কিন্তু যদি আমি তোমাকে শুধু বলি আমি ভাত খেয়ে, খেয়ে বললে কি তুমি বুঝতেই পারলে না, খেয়ে ওয়ার্ডটার মাধ্যমে, ক্রিয়াপদের মাধ্যমে
যে ও আসলে কি বলতে চাইলো, মানে সেন্টেন্সটা পূরণ হলো না বা অর্থটা পূরণ হলো না, যে আমি কি বলতে চাইছি। এই যে পূরণ হলো না, এই খেয়েটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর সমাপিকা ক্রিয়া কোনটা বলো তো? যাবো, কারণ এর মাধ্যমে কিন্তু আমার সেন্টেন্সের অর্থটা প্রকাশ পেলো, বা আমি যেটা বলতে চাইছিলাম সেটা আমি তোমাকে বোঝাতে পারলাম। এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, খেয়েটা। আর যাবোটা কিন্তু সমাপিকা ক্রিয়া। তার কারণ কি বলতো? তার কারণ হচ্ছে এর মাধ্যমে কিন্তু আমরা মূল অর্থটা প্রকাশ পাচ্ছে, যে আমি কি বলতে চাইছি। তো এটা আমি আরো ডিটেলসে তোমাদেরকে বোঝাবো। এর নেক্সট ক্লাস যেটা নিব সেখানে আমি সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া এগুলো আমি ডিটেলসে বোঝাবো। তো যাই হোক, আরেকটা ধরো আমি এক্সাম্পল দিই অসমাপিকা ক্রিয়ার, যে আমি কাজ করছিলাম। দেখো, আমি যদি করছিলাম এই ক্রিয়াপদটা না বলতাম, যদি কাজটাও তো একটা ক্রিয়াপদ, তো কাজটা বলে থেমে যেতাম, আমি কাজ, দাড়ি দিয়ে দিলাম, এইটুকু আর বললাম না আমি কাজ। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? বুঝতে পারছে না। তাহলে কাজটা কি হয়ে যাবে? অসমাপিকা ক্রিয়া। তার মানে এর মাধ্যমে মূল ভাবটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু করছিলাম যখনই বললাম তখনই কিন্তু মূল ভাবটা প্রকাশ পেলো। তার মানে করছিলামটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যাই হোক, এখানে আমি খুব শর্টে বললাম, এরপরে আমি আরো ডিটেলসে তোমাদেরকে বলবো। তো আমরা এবার মূল টপিক থেকে সরে যাচ্ছি, কারণ ওটা যদি ডিটেলসে বলতে থাকি তাহলে এইটুকু তোমরা বুঝবে না। সেটা হচ্ছে, দেখো যৌগিক ধাতুতে আমি কি বলেছিলাম সংজ্ঞাতে, যে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়ে যে ধাতু উৎপন্ন হয় তাকে যৌগিক ধাতু বলে। তার মানে এখানে আমরা যে ধাতুটাকে ভাঙলে দুটো অংশ পাবো, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, প্লাস হচ্ছে অসমাপিকা ক্রিয়া মানে বললামই যার দ্বারা মূল অর্থটা প্রকাশ পাচ্ছে না এরকম ক্রিয়া, প্লাস হচ্ছে কি পাচ্ছি? মৌলিক ধাতু, ইকুয়াল টু যেই ধাতুটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে যৌগিক ধাতু। এবার আমি যৌগিক ধাতুর এক্সাম্পল দিই। ধরো যদি আমি বলি পড়তে বস, ঠিক আছে, পড়তে বস। তাহলে দেখো, পড়তে বস সব, এটা হচ্ছে একটা যৌগিক ধাতু। যৌগিক ধাতু কেন বলছি বলো তো? নাম দেখেই বুঝতে পারছো। যৌগিক মানে কি? যুক্ত অবস্থায়, মানে দুটো জিনিস যুক্ত অবস্থায় থাকলে সেটাকেই তো আমরা যৌগিক বলি। মানে দুটো জিনিস যখন একসাথে থাকে তখন সেটাকে যৌগিক বলা হয়। তাহলে এখানেও কিন্তু এইটা আর এইটা একসাথে রয়েছে যুক্ত অবস্থায়, তো সেই জন্য কিন্তু এটাকে যৌগিক ধাতু বলছে। কিন্তু এই যে পড়তে, পড়তেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। প্লাস হচ্ছে বস, দেখো নিচে হসন্ত আছে, এটাকে আমরা বলবো মৌলিক ধাতু। সবসময় মনে রাখবে মৌলিক ধাতুর নিচে কিন্তু হসন্ত থাকে। যে ধাতুর নিচে হসন্ত থাকবে তার মানে সেটাকে আর ভাঙা যাচ্ছে না। হসন্ত থাকলে মানে হচ্ছে তাকে আর ভাঙা যায় না এবং তার সাথে অন্য কোনো প্রত্যয় বা ধ্বনি যুক্ত অবস্থাতে নেই, সেই জন্য সেটাকে মৌলিক ধাতু বলা হয়। এবং যেহেতু সংজ্ঞাতেও আমি তোমাদেরকে বলেছি যে যৌগিক ধাতুর সংজ্ঞাই হচ্ছে অসমাপিকা ক্রিয়ার সাথে মৌলিক ধাতু যুক্ত হচ্ছে। তাহলে দেখো, পড়তে বস এই যে ধাতুটা, এটা হচ্ছে যৌগিক ধাতু, যেহেতু দুটো একসাথে রয়েছে, এবং এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? পড়তে। পড়তেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কারণ এর মাধ্যমে তুমি যেটা বলতে চাইছো সেটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না এই ক্রিয়াপদের দ্বারা, সেই জন্য এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। প্লাস হচ্ছে বস, বসটা হচ্ছে মৌলিক ধাতু। নিচে দেখো হসন্ত আছে,
তাই এটা মৌলিক ধাতু, এটাকে আর ভাঙা যায় না। তো ইকুয়াল টু হয় পড়তে বস, যুক্ত হয়ে যায়। তাহলে দেখো অসমাপিকা ক্রিয়ার সাথে মৌলিক ধাতু যুক্ত হচ্ছে এবং তার ফলে যেই ওয়ার্ডটা আমরা পাচ্ছি এই যে পড়তে বস, এটা হয়ে যাচ্ছে যৌগিক ধাতু। ঠিক আছে, ধরো আমি যদি বলি যে আর একটা এক্সাম্পল ধরো বলছি আমি যে সবসময় মনে রাখবে যে মৌলিক ধাতুটাকে কিন্তু পরে থাকতে হবে, মৌলিক ধাতুটা আগে থাকলে কিন্তু হবে না। ধরো যদি বলি আমি গাইতে যা, ঠিক আছে, গাইতে যা, তো এখানেও কিন্তু এটাও কিন্তু যৌগিক ধাতু। কারণ এখানে এই অসমাপিকা ক্রিয়ার সাথে যা হচ্ছে খাঁটি বাংলা মৌলিক ধাতু সেটা যুক্ত অবস্থায় রয়েছে। তো জায়ের নিচে হর্ষণটা নেই, তার কারণ দেখো জায়ের নিচে মানে এটা প্রত্যয় নয়, কিন্তু এখানে যুক্ত অবস্থায় আছে ঠিকই, কিন্তু যা এই যে এটা কিন্তু মৌলিক ধাতু, কারণ এটা খাঁটি বাংলা শব্দ। এই যা থেকেই কিন্তু পরে অন্যান্য আরো নানা শব্দ তৈরি হয়। এই যে খেলতে যা, গাইতে যা, আঁকতে যা, এই যে খেলতে, গাইতে, আঁকতে, এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং এর সাথে যা খাঁটি বাংলা মৌলিক ধাতু যুক্ত হচ্ছে এবং তারপরে কিন্তু সেই যৌগিক ধাতুটা তৈরি হচ্ছে। তো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যদি আমি বলি 4 নাম্বারটা হচ্ছে সংযোগমূলক ধাতু। ঠিক আছে, এবার সংযোগমূলক ধাতুটা হচ্ছে যে বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদ হ, পা, দে, হর ইত্যাদি মৌলিক ধাতু।
তৈরি হয় তাকেই কিন্তু সংযোগমূলক ধাতু বলা হয়, মানে বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য পদ। এক্সাম্পল দিই, ধরো যদি বলি আমি তাহলে দেখো জবাবটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য পদ, মানে জবাব মানে তো অ্যান্সার, তাই না? তো অ্যান্সারটা কিন্তু শুধু বিশেষ্য পদ, মানে এটা নাম বোঝাচ্ছে না, কিন্তু এটাকে এই ধরনের শব্দকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য পদ। মানে জবাব মানে এটা কিন্তু একটা কাজ, কিন্তু এটা বিশেষ্য পদ, মানে কাজ বোঝাচ্ছে কিন্তু এটা বিশেষ্য পদের মধ্যে পড়ে, সেই জন্য জবাবটাকে বলা হবে ক্রিয়াবাচক বিশেষ্য পদ। তাহলে সেই ক্রিয়াবাচক বিশেষ্য পদ এর সাথে কি যুক্ত হচ্ছে? মৌলিক ধাতু যুক্ত হচ্ছে। ওকে, তাহলে ক্রিয়াবাচক বিশেষ্য পদের সাথে মৌলিক ধাতু যুক্ত হয়ে যেটা তৈরি হচ্ছে সেটাকেই আমরা কি বলবো? সেটাকেই আমরা বলবো সংযোজকমূলক ধাতু বা সংযোগমূলক ধাতু। সেরকম ধরো যদি আরো আমি এক্সাম্পল দিই, যে প্রশ্ন করো, তাহলে এখানেও প্রশ্নটাও কিন্তু হচ্ছে কি বিশেষ্য বলতো? এটা ক্রিয়াবাচক বিশেষ্য প্লাস মৌলিক ধাতু। এই যে করোটা কিন্তু অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে বলতো? করোটা কিন্তু অ্যাকচুয়ালি এসেছে কর থেকে পরে করো হয়েছে। তো করটা কিন্তু মৌলিক ধাতুই, পরে তার সাথে প্রত্যয় যুক্ত হয়ে করো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে মৌলিক ধাতু যুক্ত হয়েছে। মৌলিক ধাতু যুক্ত হয়েই কিন্তু তারপরে তার সাথে আবার প্রত্যয় যুক্ত হয়ে করো হয়েছে, কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য পদের সাথে মৌলিক ধাতু যুক্ত হয়ে সেই সংযোগমূলক ধাতুটা তৈরি হচ্ছে, তাই এটাকে আমরা সংযোগমূলক ধাতু বলছি। এরপরে লাস্ট যেটা, সেটা হচ্ছে ধনাত্মক ধাতু। 5 নাম্বার।
ধাতুটাকে ধনাত্মক ধাতু বলে। এবার দেখো ধনাত্মক ধাতু তো বললাম, ঠিক আছে, কিন্তু ধনাত্মক অব্যয়টা কি? ধনাত্মক অব্যয় হচ্ছে সেই সমস্ত শব্দ যেখানে একই শব্দ দুইবার ব্যবহার হয়, যেমন ভন ভন, হন হন, গম গম, ছম ছম, বন বন। এই যে এই সমস্ত আরো ইত্যাদি, এই সমস্ত যে শব্দগুলো এগুলোকে বলা হয় ধনাত্মক শব্দ বা ধনাত্মক অব্যয়। কারণ এগুলো দেখো এই যে এর একটা রিদম আছে না, গম গম, ছম ছম, বন বন, হন হন, এই সমস্ত জিনিস। তো এই ধরনের শব্দগুলোকে কিন্তু ধনাত্মক শব্দ বা ধনাত্মক অব্যয় বলা হয়। তো সেই ধনাত্মক শব্দ বা অব্যয়ের সাথে যখন প্রত্যয় যোগ হয় তখনই সেটাকে বলা হয় ধনাত্মক ধাতু। তো দেখো আমি তোমাকে এক্সাম্পল দিই, যেমন যদি বলি তারা হনহনিয়ে আসছে, আচ্ছা, তাহলে যে হনহনিয়ে দেখতেই পাচ্ছ ধনাত্মক শব্দ রয়েছে, তাহলে এর সাথে প্রত্যয় যুক্ত হয়ে আমরা পাচ্ছি হচ্ছে ধনাত্মক ধাতু। তাহলে এখানে হন হন এই শব্দটার সাথে এটা হচ্ছে ধনাত্মক অব্যয়, এর সাথে যুক্ত হচ্ছে ইয়ে ইয়ে প্রত্যয়, এর ফলে হচ্ছে হনহনিয়ে। ঠিক আছে, তাহলে এটাই গেল ধনাত্মক ধাতুর সংজ্ঞা, যে ধনাত্মক শব্দ বা ধনাত্মক অব্যয়ের সাথে যখন প্রত্যয় যুক্ত হচ্ছে দিয়ে যে শব্দ আমরা পাচ্ছি সেটাকে ধনাত্মক ধাতু বলা হয়। তাহলে এই গেল আজকে তোমাদের সাধিত ধাতু। সাধিত ধাতু যে 5 প্রকার, সেই 5 প্রকার ধাতু আমি তোমাদেরকে বোঝালাম। তো এটা একটু ভালো করে দেখতে হবে এবং মন দিয়ে দেখতে হবে, এবং তারপরে তোমরা আমাকে বলবে যে কোথাও যদি বুঝতে না পারো তাহলে আমি আবার সেই জায়গাটা বুঝিয়ে দেব। আর তোমরা এটা ভালো করে দেখো, অলরেডি ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। তো মোটামুটি ধাতুর অংশটুকু চ্যাপ্টারটুকু শেষ হলো, মানে পুরো চ্যাপ্টারটা শেষ হয়নি, ধাতু ও ক্রিয়াপদ পুরো চ্যাপ্টারটা। তো ধাতুটুকু শেষ হলো, এরপরে আমি ক্রিয়াপদটুকু পরের নেক্সট ক্লাসগুলোতে পড়াবো। তো আপাতত এটুকু দেখো এবং বোঝার চেষ্টা করো, যদি কোথাও প্রবলেম হয় আমাকে বলবে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। তো ওকে ডিয়ার, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, বাই।